Hello, good afternoon. Jannat, Jannatul Firdausi, walaikum salam. How are you? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়ালাইকুম সালাম। তোমাদের সাথে আমার আজকে 2টার দিকে আসার কথা আমি নোটিফিকেশন দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা জয়েন করেছো। হ্যাঁ, আহ, হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শতাব্দী, ওয়ালাইকুম সালাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, যাই হোক, আসলে আহ, আমি জানি না প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই নোটিশটা জানে কি না যে আসলে আজকে বা প্রত্যেক মঙ্গলবার করে ক্লাসটা হওয়ার কথা 2টার দিকে। তো এটা একটা ব্যাপার। আমরা তো অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছি যে তোমাদের যে পরীক্ষাটি হবে, টেস্ট পরীক্ষা, সেখানে কিন্তু এই যে মানে রিডিং কম্প্রিহেনশন থেকে শুধু প্রশ্নটি সেট করা হবে, অর্থাৎ শুধুমাত্র রিডিং কম্প্রিহেনশনটাই এখানে থাকবে আর কি। তারপরে কথাটি হচ্ছে যে আমাদের তো বসে থাকলে চলবে না। এই জন্য যে আমাদের বসে থাকলে চলবে না এই অর্থে যে আসলে যতটুকু যা যা কিছু বাকি আছে, তোমাদের আরও যে টিচার্সরা ক্লাস নেন তাদেরকেও আমি বলবো। আমি তাদের সাথে কথা বলি না এখনো, যে যেমন বিশেষ করে হীরা স্যার, তারপরে হচ্ছে যে তোমার ফারজানা ম্যাডামও মনে হয় ক্লাস নেন। শ্যামল ম্যাডামের কথা বলতে পারছি না, সুরেয়াপা নেবেন কিনা সেটাও জানি না। তবে হয়তো হীরা স্যার নিতে পারে। হীরা স্যারকে বললে হয়তো উনি নিতে পারে ক্লাস। সেই জন্যই বলছি যে যে আইটেমগুলো বাকি আছে সেই আইটেমগুলো আমরা আসলে সবাইকে ওয়ালাইকুম সালাম। আসলে আমি এদিকে খেয়ালই করিনি যে তোমরা সালাম দিয়েছো, এটা আমি বুঝতেই পারি নাই। যাই হোক, খুবই অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসলে। হ্যাঁ, যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করছো। আচ্ছা, যে যেখান থেকে জয়েন করো না কেন, আসলে আহ, আমি যেটা বলছিলাম যে আসলে তোমাদের আহ, পরীক্ষার জন্য যে ধারণাগুলি সেগুলো আমরা শেয়ার করব, আবার পরীক্ষা বাদেও। কারণ কতদিন আমি বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো থেমে থাকবে না, তাই না? জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা মানে হয়তো বা এই করোনাকালীন সময়টা মানে পার হয়ে যাওয়ার পরেই কিন্তু পরীক্ষার ডেটটা দিয়ে দেওয়া হবে। যে জন্যই যে জন্য কিনা তোমাদের প্রস্তুত থাকতে হবে। এবং আমরা আসলে তো তোমাদের সপ্তাহে কয়টা করে ক্লাস হয়েছে? সপ্তাহে মানে 3টা করে ক্লাস হয়েছে। সেখানে মানে আমি এখন একটা ক্লাস নিচ্ছি, যদিও আমাদের অনেকগুলো আইটেম ডিসকাশন হয়ে গেছে। তো সেই অর্থে আমরা যেগুলো ডিসকাশন হয়ে গেছে সেই আইটেমগুলো দু একটা আমরা কথা বলতে পারি, যাতে তোমাদের রিভিশন হয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। আমি তোমাদের বিষয়টা জানি না যে তোমরা নিজেদের সাথে বই নিয়ে নিতে পেরেছো কিনা, বা প্রত্যেকের কাছে বই আছে কিনা এটা আমি জানি না। ওকে, যদি বই নিয়ে গিয়ে থাকো বা প্রত্যেকের কাছে বই থাকে তাহলে পড়ার সুযোগ আছে। এবং আমি মনে করি যে এটা অত্যন্ত একটা মানে এই সময়টা অনেক মানে ঘরে বসে থাকার সময়, কিন্তু যদি তোমরা চেষ্টা করো বা নিজেরা যদি পড়ার চেষ্টা করো, বইয়ের দিকে তাকাও, মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমরা মানে পড়াটাকে এগিয়ে নিতে পারবে। হ্যাঁ, যাই হোক আর কি, সেই জন্যই বলছি সেই জন্যই বলছি। কিন্তু দেখো তোমাদের এতগুলো ডিপার্টমেন্ট, আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে তোমাদের অন্যান্য ডিপার্টমেন্টের যারা ক্লাসমেটস আছে তাদেরও সাথে তোমাদের কন্ট্যাক্ট আছে, তাদেরকেও তোমাদের একটু জানিয়ে দেওয়া দরকার যে মঙ্গলবারে 2টাই আমার সাথে ক্লাস হবে। তাহলে ভালো হবে আর কি। হ্যাঁ, এটা মানে যাতে এই নিউজটি বা তোমরা তোমাদের নিজেদের ডিপার্টমেন্টে আমি যে নোটিশটা দিয়ে দিই এটা কিন্তু শেয়ার করে দিতে পারো। আমি জানি না তোমরা সেটা করছো কিনা। তাহরিন আফরিন শিখা, ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। তোমরা কি নিজ নিজ ডিপার্টমেন্ট পেজে
বিথি ইসলাম, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। তোমরা কি নিজেদের পেজে এই নোটিশগুলো শেয়ার করে দাও? আমি জানি না, যদিও এখন থেকে যদি কোনো নোটিশ আমরা দিয়ে দিই তোমাদের সংক্রান্ত, সেই নোটিশগুলো শেয়ার করে দিবে প্লিজ। কালকে যদিও আমার নোটিশটা মানে এখানে পেজে দিতে একটু দেরি হয়েছে, তারপরেও আর কি, যাই হোক। হ্যাঁ, আচ্ছা, সকালে পেলেও সকালে প্রত্যেকটা ডিপার্টমেন্টে শেয়ার করলে কিন্তু সবাই কিন্তু অবহিত হতে পারতো আর কি। হ্যাঁ, তোমরা এটা এখন থেকে করে দিবা, কারণ আহ, মানে ক্লাস যদি আমি নিই বা আমাদের যদি ক্লাস করতেই হয়, আমরা তো শুধু গল্প করে পাড়ি দিব না, আমরা তো কিছু না কিছু ডিসকাশন করবো, তাই না? আর যেহেতু আপকামিং এক্সাম আছে, হ্যাঁ, আয়েশা আইরিন, থ্যাংক ইউ ফ্রম বোটানি ডিপার্টমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কয়েকটা ডিপার্টমেন্ট থেকে তোমরা একজন দুজন করে আছো। গার্লস প্লিজ, আমি তোমাদেরকে বলছি যে তোমাদের নিজ নিজ ডিপার্টমেন্টের পেজে আমাদের নোটিশগুলো শেয়ার করে দিবে। হ্যাঁ, আমার যে রুটিনটা আছে সেটাও খুঁজে দেখবে আছে, বা এত কিছু বলাও দরকার নাই। তোমরা যদি নিজেদের মতো করে কিছু একটা লিখে দিয়ে দাও যে মঙ্গলবার 2টার দিকে মানে ইংরেজি কম্পালসারি ইংলিশ ক্লাস হবে বা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের কাজটি করলেই কিন্তু এটা নোটিফাইড হয়ে যায়, সবাই জানতে পারে। যাই হোক, আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আহ, যেটা আমি বলতে চাচ্ছি, দেখো তোমাদের, আমি একটু মানে বিগত বছরের প্রশ্ন বা প্রশ্নের যে ইয়েটি, আমি কি তোমাদেরকে পুরো প্রশ্নটির সাথে পরিচয় করে দিব, নাকি কম্প্রেনশন প্যাসেজটাই তোমাদেরকে একটু দেখাবো? তোমরা যদি বলো তাহলে আমি সে অনুসারে কাজ করতে পারি। যদি বলো যে স্যার পুরো প্রশ্ন বা প্রশ্নের আইটেমসগুলো একটু এক নজর দেখান, সেটাও করা যেতে পারে। আমি তোমাদের মতামত প্রত্যাশা করছি। আর যদি তোমরা বলো যে না স্যার, আমরা আসলে কম্প্রেনশন প্যাসেজই আজকে আমরা একটু দেখি বা আলোচনা করি, তাহলে আমরা সেটাও করতে পারি। হ্যাঁ, মনীষা মনি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ গার্ল, থ্যাংক ইউ ফর জয়নিং from mathematics department. I'm happy to join with you here. So many of you are joining. আচ্ছা, ঠিক আছে। জান্নাতুল ফেরদৌসি বলছে যে প্যাসেজটাই দেখাতে বলছে। মেনি মেন মেনি মাইন্ডস আসলে আচ্ছা, ঠিক আছে, আমরা প্যাসেজটা আগে দেখি। যদি আমরা প্যাসেজটা দেখতে দেখতে সময় পাই, আমরা অলমোস্ট 50 মিনিটসের মতো আমরা সময় ব্যয় করতে চাচ্ছি, যদি তোমাদের ধৈর্য থাকে। আমি জানি না কতটুকু ধৈর্য তোমাদের থাকবে, যদিও দুপুরবেলা এমনিতেই তো একটা বোরিং সময় চলছে, কঠিন সময় চলছে, তার মধ্যে আবার দুপুরবেলা সেটা তো অ্যাকচুয়ালি টাফ হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট, একটু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার মনে হয় তোমরা পেজটা দেখতে পাচ্ছ যে এটা জাস্ট একটা প্রশ্ন আগের বছরের, কোন বছরে এটা আমার অতটা মানে আমি অত ইয়ে করতে পারছি না। হ্যাঁ, সো তোমরা মনে হয় শন টন এগুলো সব দেখতে পাচ্ছ না? শন এখানে দেওয়া না, এটা কয়েক বছর আগেকার প্রশ্ন। ইউ জাস্ট look at the question. Okay, so here you see that যেটা আছে যে আমি আজকে শুধু প্যাসেজের অংশটুকু একটু তোমাদের সাথে দেখাবো, তারপরে আমি ইভেন প্যাসেজের আনসার পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দেবো এর পরের ক্লাসটাতে। আজকে আমরা শুধু একটু এই প্যাসেজ এবং এই প্যাসেজকে কেন্দ্র করে তার যে বিভিন্ন অংশ আছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা,
বা বড়জোর আমরা দুটো প্যাসেজ দেখব, দুটো প্যাসেজ পড়বো, দুটো প্যাসেজ নিয়ে আলোচনা করব আমাদের এই 1 ঘন্টা সময়ের মধ্যে। হ্যাঁ, আমরা যতটুকু পারি, বা 1 ঘন্টা বা 50 মিনিট সময়ের মধ্যে। ওকে, আমি আমার প্রথম দিনের ক্লাসে আমি আসলে তোমাদেরকে বলেছিলাম যে দেখো, যে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্লিজ ইউ জাস্ট লুক। ওকে, তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? তোমরা তো এখন আমাকে দেখতে পাচ্ছ না, শুধু প্যাসেজটাই দেখতে পাচ্ছ, আমি জানি। ওকে, থ্যাংক ইউ। তো তোমরা আমাকে প্যাসেজটাকে দেখতে পাচ্ছ ভালো করে, আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আচ্ছা কি আছে, আমি আগের ক্লাসে আমি বলেছিলাম read the passage and answer the questions that follow। আমি তোমাদেরকে আগেই বলে রাখছি, তোমাদের নোটিশে যেভাবে গুচ্ছ করে দেওয়া আছে সেই অনুসারে কিন্তু প্রশ্নগুলি হবে। মানে একই প্রশ্ন একই গুচ্ছ, কিন্তু মানে দুটো ভিন্ন ভিন্ন গুচ্ছ বা দুটো ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের গ্রুপ কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্ন পাবে। আমার মনে নাই কয়টা গ্রুপ করে ফেলেছি, সম্ভবত 6টা। তাহলে 6টা গ্রুপে কিন্তু 6টা প্রশ্ন সেট যাবে। হ্যাঁ, মানে এটা এই কারণেই করা হয়েছে যে একটা গ্রুপের প্রশ্নের উত্তর যেন আর একটা গ্রুপের সাথে শেয়ার করার কোনো সুযোগ না থাকে। তারপরেও এখানে মানে কিছু সীমাবদ্ধতা থাকছে, তাতে সমস্যা নেই, কিন্তু আমরা 6টা সেট প্রশ্ন করব এবং সেটা শেয়ার করব, এবং 6টা গ্রুপের মধ্যে সেটা ভাগ হয়ে যাবে। আমি আজকে তো 8 তারিখ, 10-11 তারিখের মধ্যে আমি তোমাদেরকে গ্রুপ ওয়াইজ ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিব। তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। ইংলিশ ডিপার্টমেন্টের পেজে যথারীতি কালকে 9 তারিখ, 10 তারিখের মধ্যে বা 10-11 তারিখের মধ্যে বা এই সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং গ্রুপ বিভক্তভাবে মানে প্রশ্ন আমি 15 তারিখের বা 15 বা 16 তারিখের এই সময়ের মধ্যে আমি দিয়ে দিব। এটা সলভ করতে তো 1-1.5 ঘন্টা লাগবে, বেশি লাগবে না, বাসায় যদি সলভ করো, তাই না? এটা আর কি। যাই হোক, আচ্ছা এখন দেখো যে read the passage and answer the questions that follow। আচ্ছা, এখানে তোমরা অলরেডি হয়তো পরিচিত হয়েছো এটার সাথে, প্রশ্ন আইটেমের সাথে, এটা তোমাদের কাছে নতুন না। আচ্ছা, এখন এ নাম্বার প্রশ্নে আছে and answer the question that follow। answer the question that follow মানে যে প্রশ্নগুলা এর পরবর্তীতে আসছে সেই প্রশ্নগুলোকে তোমরা ফলো করো। হ্যাঁ, সরি, এই পরবর্তীতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো প্রশ্নের উত্তর দাও। এটা এ নাম্বারে 3টা প্রশ্ন, প্রত্যেকটাতে 2 করে মার্কস এটা থাকে, এটা তোমরা জানো। বি নাম্বারে ওই যে একটা টেকনিক্যাল প্রশ্ন থাকে, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দি সাপোর্টিং আইডিয়াস ইন দি প্যাসেজ। ওকে, এটা হচ্ছে যে সেই টেকনিক্যাল প্রশ্নটি। আমি গত ক্লাসের সময় আমি বোর্ডে কিন্তু এটা একটা টেবল অঙ্কন করে দেখিয়েছিলাম যে যদি এই বি নাম্বার প্রশ্নের উত্তর টেবল অঙ্কনের মাধ্যমে বা টেবল আঁকানোর মাধ্যমে যদি তুমি করো তাহলে সেটা খুব ভালো হয়। আচ্ছা, অনেকে অন্যভাবে করে, কিন্তু সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে টেবিল তৈরি করে এটা আনসার করা। আচ্ছা, আমি 1 বাই 1 আগে প্রশ্নগুলোর দিকে আসছি, তারপরে আমরা মোটামুটি প্যাসেজটি একটু পড়ে এটার কীরকম মিনিং হতে পারে বা এটার আনসার কি হতে পারে সেটা আমরা দেখে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, write down the meaning of the following words in English and make your own sentences with the given words। You just look, এখানে কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই প্রশ্নের মধ্যে। এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভালো করে নজরে রাখতে হবে। রাইট ডাউন দ্য মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ, অর্থাৎ যে শব্দগুলো নিচে দেওয়া আছে, যেগুলো প্যাসেজ থেকে এক্সট্র্যাক্ট করা, প্যাসেজ থেকে কালেক্ট করা বা প্যাসেজ থেকে নিয়ে নেওয়া,
ওই প্যাসেজের মধ্যেকার এই ইম্পর্টেন্ট শব্দগুলো এখানে দেওয়া হয়েছে, সংখ্যা হচ্ছে 60টি, যার মধ্যে তোমাকে 5টি লিখতে হবে। কিন্তু এগুলোর মিনিং লিখতে হবে ইংরেজিতে। ওকে, এগুলোর ইংরেজি, এগুলোর মিনিং অনেকে যারা কিনা ক্লাস ফলো করে না তারা কিন্তু অনেকে বাংলায় লিখে ফেলে, সেটা কখনোই করা যাবে না। আচ্ছা, এবং মিনিং লেখার পদ্ধতিটা আমি তোমাদেরকে বলেছিলাম, মিনিংস ক্যান বি রিটেন ইন টু ওয়েজ। একটা উপায় হচ্ছে যে তোমার কাছে যদি জানা থাকে কোনো একটা সিনোনিম তুমি দিবে, ইউ ক্যান ডু ইট। আবার যদি তোমার জানা থাকে যে তুমি তোমার সিনোনিম জানা না থাকে, তাহলে তুমি কি করবে, তুমি একটা শব্দের মিনিংটাকে এক্সপ্লেন করে লিখতে হবে। এই কাজটি একটু কঠিন, এটা হাতে কলমে শেখার একটা ব্যাপার। এটা জাস্ট একটা বা দুইটা ক্লাসের মধ্যে দিয়ে এটা শেখাটা সহজ নয়। যাদের কিনা বেস মোটামুটি ল্যাঙ্গুয়েজের উপরে যাদের বেস তৈরি হয়ে আসছে ছোটবেলা থেকে, তারা এই কাজটি একটু করতে একটু বেশি পারদর্শী। আর যাদের বেস অতটা তৈরি হয়নি তারা কিন্তু সেই কাজটা করতে একটু তাদের সমস্যা হয়। যাই হোক, আমরা সেটাও একটু দেখার চেষ্টা করব, সমস্যা নেই, যে এই মিনিংগুলো বা যেখানে সিনোনিম একেবারেই পাওয়া যাচ্ছে না সেখানে কিভাবে আমরা মিনিংগুলো লিখব। হ্যাঁ, পর্যাপ্ত পড়ার চর্চা না থাকলে, পড়ার অভ্যাস না থাকলে, যে প্যাসেজটি একেবারে নতুন রূপে পরীক্ষা হলে তোমরা পেয়ে থাকো, পুরো প্যাসেজটির শব্দগুলাই কিন্তু সবার জন্যই প্রায় কঠিন হয়। কারণ আমার যদি জানাই না থাকে তখন সহজ জিনিসও তো আমার কাছে কঠিন, তাই না? এইটা হচ্ছে ব্যাপার। যে কারণে এই প্যাসেজের যে মানে শব্দের মিনিং, এই মিনিং লেখা ইংরেজিতে, এই পার্টটাতে কিন্তু প্রায় সবারই, অর্থাৎ 70%-এরই কিন্তু একটা দুর্বলতা চোখে পড়ে। যাই হোক, আমরা যেহেতু ক্লাস করছি, এখন সামনে কঠিন সময়, কঠিন দিন, সহসায় হয়তো পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় হবে কিনা জানি না, মানে যে পরিস্থিতি দেশের চলছে তাতে হয়তো মানে অগাস্ট সেপ্টেম্বর আগে হয় কিনা সন্দেহ। তাতে ইউ আর গেটিং এ লট অফ টাইম টু ফোকাস অন রিডিং। এর মধ্যে নিজেদের মানে সাবজেক্টের পড়া এবং ইংরেজির এই অতিরিক্ত কোর্সটাও তোমরা ভালো করে হ্যান্ডেল করে পড়ে ফেলতে পারো। আমাদের যদি ক্লাসেসগুলো কন্টিনিউড হইতে থাকে তাহলে তোমাদের সুযোগ থাকবে সুন্দর করে এগুলো শেখার বা জানার। এখন টেস্ট হয়ে গেলে তো আর তখন ক্লাস হয় না। এখন জানি না এটা আমাদের কলেজ থেকে কি সিদ্ধান্ত নেবে, যদি টেস্টের পরেও যদি আমাদের ক্লাস নিতে বলে তাহলে আমরা নিব, এবং তখন তোমাদের ততদিন বা ততক্ষণ এগুলো শেখার অনেক যথেষ্ট সুযোগ থাকবে। যাই হোক, আচ্ছা, তারপরে যে এই 7টা শব্দ মধ্যে থেকে 5টা শব্দ লিখতে হবে। হ্যাঁ, যে 5টি শব্দের অর্থ লিখতে হবে ইংরেজিতে, আইদার ইন এ সিঙ্গল ওয়ার্ড অর ইন এ সিঙ্গল সিনোনিমাস ওয়ার্ড, অর্থাৎ জাস্ট একটি মাত্র শব্দ লিখলেই চলবে, সিনোনিমাস শব্দ, অথবা যে শব্দের ক্ষেত্রে কোনো সিনোনিমস পাওয়া যাচ্ছে না সেখানে ওই মিনিংটাকে একটু 2-3টা শব্দে মানে ফ্রেজ আকারে এক্সপ্লেন করে লিখতে সাধারণত হয় এটা। তারপরে অ্যান্ডের পরে একটি অংশ আছে, মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, অনেকে ভুল করে, এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, আমি গত পরপর 2 বছর কিন্তু খাতা দেখেছি, মানে কয়েক বছর ধরে আমি কম্পালসারি ইংলিশে খাতা দেখি, যে কারণে আমার অভিজ্ঞতাটা অন্য অনেকের চাইতে কম না, বরং বেশি বলতে হবে। আচ্ছা, সেই জন্য আমি জানি যে অনেকেই এই কোর্সটাকে হেলাফেলা করে পড়ে বা প্রিপারেশন নেয় হেলাফেলা করে, তাই এই মিনিংগুলো দেখা গেছে, বা আমি খাতা চেক করতে গিয়ে করেছে কি যে সিনোনিমসগুলো লিখেছে সেই সিনোনিম দিয়ে সেন্টেন্স মেক করেছে, কিন্তু এখানে স্পষ্ট উল্লেখ আছে মেক ইউর ওন সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মেক ইউর ওন ওয়ার্ডস, ইউর ওন সেন্টেন্সেস। অনেকেই বা এটা প্রায় 40-50% স্টুডেন্টস যে কাজটি করেছে, দায় সারা গোছের কাজটি করে রাখছে, তারা প্যাসেজ থেকে এই শব্দগুলো, প্যাসেজে যেখানে যেখানে শব্দগুলো আছে সেই সেন্টেন্সগুলোই তুলে দিয়ে রাখছে। এটি কিন্তু কখনোই করা যাবে না। হ্যাঁ, এটি করলে আরো বরং বিপর্যয়, টিচার্সরা বা এক্সামিনার্সরা অত্যন্ত বিরক্ত হয়, কারণ প্রশ্নে উল্লেখ করে দিয়েছে যে শব্দগুলোকে ব্যবহার করে তোমার নিজেদের সেন্টেন্স লিখতে হবে।
প্যাসেজ থেকে তুলে দিলেই যদি কাজটি হতো তাহলে তো আর এই প্রশ্নে এটা উল্লেখ করার প্রয়োজন ছিল না। তাই তোমরা আজকে যারা আমাকে ফলো করছো, আমার কথা শুনছো, তারা আজকে মাথায় রাখবে যে এই গিভেন ওয়ার্ডস দিয়ে যে সেন্টেন্সগুলো মেক করতে হবে সেটা তোমার নিজের সেন্টেন্সেস হতে হবে। প্যাসেজের ধারণাটুকু তুমি নিতে পারো, বা তোমার ধারণাটা, তোমার সেন্টেন্সের ধারণাটা প্যাসেজের ধারণার সাথে মিলে যেতে পারে, কিন্তু প্যাসেজে যে এক্স্যাক্টলি এই সেন্টেন্সগুলো লেখা আছে সেরকম করে লেখা যাবে না, বা ওই সেন্টেন্সটি হুবহু বা অবিকল তুলে দেওয়া যাবে না, এটা একেবারে নিষিদ্ধ। আচ্ছা, এটা গেল। তারপরে লাস্ট যে কোশ্চেনটি সেটি হচ্ছে রাইট এ সামারি অফ দি প্যাসেজ। তোমরা সেই ক্লাস 9 থেকে, আমার যদি ভুল না হয়ে থাকে এবং তোমরা যদি স্মরণ করতে পারো, তোমরা এই সামারি লেখাটা চর্চা করে আসছো। এত বছর ধরে যেখানে সামারি লেখাটা চর্চা করে আসছো, অদ্ভুত ব্যাপার, তারপরেও সামারি লেখার দক্ষতাটা কিন্তু আমাদের স্টুডেন্টদের অর্জিত হয় না, বা কারো অর্জিত হয় না। মানে আমার ক্ষেত্রেও তাই ঘটেছে, সবার ক্ষেত্রে তাই ঘটে। কারণ আমাদেরকে সামারি লেখা, নিয়মকানুন, কৌশল, কিভাবে সামারি লেখা যেতে পারে, আমরা পর্যাপ্ত প্র্যাকটিসের মধ্যে দিয়ে স্কুল লাইফ থেকে আসি না। হ্যাঁ, যে জন্যই কিনা আমরা সামারি ভালো করে লিখতে পারি না। আর অনেক টিচারই আমাদের দুর্বলতার কথা ভেবে, যখন আমরা নিজেদেরকে দুর্বল করে উপস্থাপন করি, তখন তারা কি করেন, তখন তারা কিছু বুদ্ধি শিখিয়ে দেন যে ওই প্যাসেজ থেকে এখান থেকে একটা, ওখান থেকে একটা, সেখান থেকে একটা, এগুলো নিয়ে তোমরা সামারিটা তৈরি করবে, এরকম করে বলে থাকেন, খেয়াল করো। কিন্তু সেটা কিন্তু আমাদেরকে মানে এক ধরনের পঙ্গু বানিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, নিজেরা সামারি লেখার চর্চা বা শেখার পরিবর্তে আমাদেরকে কিন্তু পঙ্গু করে ফেলা হয়েছে। যে জন্যই আমি বলবো যে হ্যাঁ, যে তোমরা অবশ্যই অবশ্যই মানে যে নেহাতি না পারবে সে ওই পন্থা অবলম্বন করবে, যে এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে, মানে সব সেন্টেন্সগুলো নিয়ে সে লিখবে। যদিও আমরা মোটা দাগে একটা কথা এখানে শিখিয়ে দেই, সেটি হচ্ছে যে ওই যে তোমরা যে একের বি নম্বর প্রশ্ন যেটি পেয়েছো বা যেটি আনসার করো, হোয়াট ইজ দি মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দি সাপোর্টিং আইডিয়াস ইন দি প্যাসেজ, এখানটাতে যেটা করতে হয় যে পুরো প্যাসেজ পড়ে প্যাসেজের ফোকাল পয়েন্ট, কোন বিষয়টিকে নিয়ে প্যাসেজ আলোচনা করা হয়েছে, সেই বিষয়টির উপরে একটি সেন্টেন্স বা ইন এ সেন্স যেটাকে বলা হয় প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। এখানে এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে প্যারাগ্রাফ বা যে প্যাসেজটি এখানে ডিসকাশন করা হয়েছে সেই প্যাসেজের কি, সেই প্যাসেজের মেইন আইডিয়া সেন্টেন্স বা টপিক সেন্টেন্সটা কিন্তু খুঁজে বের করতে হয়, এবং সেটা কিন্তু ওই মেইন আইডিয়ার অংশটুকুতে লিখতে হয়। ওকে, আমি এমনও দেখেছি যে এই মেইন আইডিয়ার পার্টটুকুতে অনেক স্টুডেন্টসরা একেবারে মানে 2-3টি করে লিখে রাখছে। মেইন আইডিয়াটি একটি প্যাসেজের বা একটি প্যারাগ্রাফের অনলি ওয়ান, শুধুমাত্র একটি কিন্তু। হ্যাঁ, যে কারণে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে আমি যেটা বলবো যে তোমার কি বলবো, যে খেয়াল করো, আমি যেটা বলবো যে মেইন আইডিয়াটা খুঁজে বের করলে তাহলে সেটা বা সেই সেন্টেন্সটি বা সেই টপিক সেন্টেন্স যদি তুমি খুঁজে বের করো, তাহলে তোমার ইভেন ওই সামারি লেখার কাজটি সহজ হয়ে যাবে। কিভাবে? আমি তো এই প্যাসেজ থেকে মেইন আইডিয়াটা খুঁজে বের করলামই, তার সাথে সাথে যদি আমি ওই যে সাপোর্টিং আইডিয়াসগুলো বা আরও 3টা ছোটোখাটো সেন্টেন্স যেটা মেইন আইডিয়ার সাথে সংশ্লিষ্ট, আসলে সাপোর্টিং সেন্টেন্সেসগুলো কিন্তু তাই কি, অর্থাৎ একটা প্যাসেজ থেকে বা একটা প্যারাগ্রাফ থেকে মেইন আইডিয়ার সাথে সংশ্লিষ্ট যে সেন্টেন্সেসগুলা, সেগুলোকে কিন্তু আবার ফাইন্ড আউট করতে হয় বা লোকেট করতে হয় বা আইডেন্টিফাই করতে হয়। হ্যাঁ, সেগুলো আইডেন্টিফাই করে, এবং সেটা স্ট্যান্ডার্ড নিয়মটি হচ্ছে 3টি লেখা লাগে। তার মানে তুমি দেখো, অর্থাৎ তুমি ওই বি নম্বর প্রশ্নে, একের বি নম্বর প্রশ্নে কি করছো, তুমি কিন্তু 4টা সেন্টেন্স লিখছো, যেটি একটি হচ্ছে মেইন আইডিয়া সেন্টেন্স বা যেটা টপিক সেন্টেন্স, আর হোয়াট আর দি সাপোর্টিং আইডিয়াস ইন দি প্যাসেজ,
ওই মেইন আইডিয়াটাকে সাপোর্ট করবার জন্য যে আইডিয়াসগুলো বা সেন্টেন্সেসগুলো আছে সেগুলো তোমার কিন্তু অপর পাশে লিখতে হচ্ছে। তার মানে তোমার সেন্টেন্সের সংখ্যা হয়ে গেল 4টা। একটা সামারি লেখার জন্য 5টা সেন্টেন্সই যথেষ্ট। তাহলে আমি তো যে কাজটি মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া আগে বের করেই ফেলেছি, তার মানে কি, যেহেতু আগে বের করে ফেলেছি তার মানে সামারি কাজটা কিন্তু আমি করেই ফেলেছি, রাইট? জাস্ট শুধু আমি তার সাথে মানে 4টা সেন্টেন্স লিখে দিলেও কোনো সমস্যা নাই, একটু ওই যে মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াস দিয়েছো, হ্যাঁ, সেই 4টা সেন্টেন্স দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে 5টা দেওয়াটি ভালো। 5টা যদি দাও তাহলে এক্সামিনার হয়তো ওটা আর বুঝতে পারলো না ওরকম করে যে তুমি ওই মেইন আইডিয়ার সাপোর্টিং আইডিয়াস সেন্টেন্সগুলো তুমি কপি করে সামারিতে দিয়ে দিয়েছো। একটু এদিক ওদিক করে করা যেতে পারে, তাহলে এক্সামিনার আর অতটা এটাকে খেয়াল করলো না। কিন্তু আসলে তোমার মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়াস বলতে যেগুলো তুমি বের করছো সেগুলোই কিন্তু সামারির জন্য মানে অ্যাপ্লিকেবল জিনিস, ওকে? সেজন্যই কিনা যদি কেউ একবার তোমার হচ্ছে যে ওই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াসগুলো বের করে ফেলতে পারে, তার জন্য আর তখন সামারি লেখাটা কিন্তু আর তখন অনেক বড় কিন্তু ঘটনা না, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের এই প্যাসেজটি সম্পর্কে ওভারঅল ধারণা। এখন আমরা প্যাসেজের এ নাম্বারের প্রশ্নটি সম্পর্কে আসি যে আমরা এখানে আনসার কিভাবে করব। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু এক ধরনের আন্ডারগ্রাড লেভেল, যেটা আমেরিকান টিচিং বা স্টাডি সিস্টেমে আন্ডারগ্রাড বলে, আর আমাদের দেশে এটাকে গ্রাজুয়েট বলে বা গ্রাজুয়েশন বলে, খেয়াল করো, ওকে? যে জন্য তোমরা কিন্তু এমন একটা মিড লেভেলে আছো তোমাদের একাডেমিক ক্যারিয়ারের, সো সেকেন্ড ইয়ার। সো তোমাদের কিন্তু এখন অনেকটাই ম্যাচিউরড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যে কারণেই তোমাদের কাছে এই প্রশ্নগুলি এমনভাবে প্যাসেজ ভিত্তিক দেওয়া হয়ে থাকে যে তোমরা আসলে এই প্রশ্নগুলির উত্তর নিজেরা ভালো করে পড়ে নিজেদের মতো করে তৈরি করবে, হ্যাঁ, এটাই কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু জাস্ট শুধু কাট পেস্ট করা না, এই কাট পেস্ট করার এই ঘটনাটিকে বলা হয় লিফটিং। সো এই লিফটিং এর কাজটি আসলে যেটি করা হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই লিফটিং এর কাজটি যেটা হয়েছে যে এটা তোমরা মানে কি করেছো, এটা তোমরা অনেকেই এসএসসি এইচএসসিতে করেছো, কিন্তু এখন তো তোমরা সেই ছোট নেই, তোমরা এখন কিন্তু অনেক ম্যাচিউর, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করেছে, তোমাদের চিন্তা চেতনা, বুদ্ধি, মেধা অনেকটাই কিন্তু মানে গঠিত হয়েছে বা ডেভেলপ করেছে। সো এসএসসি লেভেলে বা এইচএসসি লেভেলে কিন্তু কি মানে একেবারে নবিশ বা খবিশ থাকে, একটা স্টুডেন্টদের ওই রকম ক্রিটিক্যাল নলেজ থাকে না, যা পড়ে মানে একেবারে পরীক্ষা হল মানে নাকানে চুবানি খাওয়া, ওর নিজের কোনো মানে মানে যৌক্তিক বিশ্লেষণাত্মক নলেজ থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় যে অনার্স সেকেন্ড ইয়ার এমন একটি মিড লেভেল যেখানে কিন্তু তোমার একটা যৌক্তিক একটা মানে নলেজ তৈরি হয়, যে একটা প্যাসেজ পড়ে বা একটা ঘটনা জানার পরে তুমি অন্তত পক্ষে বুঝতে পারো যে আসলে মানে এটা সম্পর্কিত মানে বিচার বিশ্লেষণ কিন্তু তুমি করতে শিখেছো, এটা হচ্ছে কিন্তু একটা ব্যাপার, হ্যাঁ। যে জন্য আমি বলবো যে এই প্যাসেজটি যদি মানে সুন্দর করে পড়ে জাস্ট কপি পেস্ট না করে একটু নিজের মতো গুছিয়ে যদি পরীক্ষা হলে লেখা যায়, তাহলে এখানে ভালো মার্কস পাবার সম্ভাবনাটা জোরালো হয়, ওকে? এটি হচ্ছে মেকানিজম, ওকে? এটি হচ্ছে করণীয় কাজ। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, লড়াই করতে হবে, চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে, ওকে? কেন আমি পারবো না, কেন আমার পক্ষে সম্ভব হবে না, ওকে? এবং সেক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, তোমরা যে নিজ নিজ বই কিনেছো সেটা যে এরকম গাইডই কিনে থাকো না কেন বা নোটবুকই বা গ্রামার বই কিনে থাকো না কেন, সেই নিজ নিজ গ্রামার বই মানে ওর পেছনে যে প্যাসেজগুলো দেওয়া আছে বা বিগত সময়ের যে প্রশ্নগুলো ওখানে মানে প্রশ্ন ব্যাংক আকারে দেওয়া আছে, সেগুলোর যে সলিউশন পেপার দেওয়া আছে, সেগুলো কিন্তু নিজে নিজে মানে ওই প্যাসেজটি পড়ে ফেলতে হবে এবং প্রত্যেকটা প্যাসেজের ওই প্রশ্নগুলির উত্তর কিন্তু, কারণ এখন অফুরন্ত সময় পাচ্ছ, দেখো খেয়াল করো, এখন কিন্তু অনেক সময় পেয়ে যাচ্ছ, ওকে? অনেক সময়, কারণ
মানে এই জন্য তোমরা ওই গ্রামার বইগুলো কিন্তু একেবারে চমৎকার করে কিন্তু পড়ে ফেলতে পারবে, এবং ওগুলো একবারে এর মধ্যে মানে ভাজা ভাজা করে তোমরা পড়ে ফেলতে পারবে, আমার বিশ্বাস আর কি। যে কারণে তোমাদের মেজর কোনো প্রবলেম হবে না। যে বইয়ের পেছনে যে প্যাসেজগুলো দেওয়া আছে বিগত সময়ের, সেই প্রশ্নের উত্তরগুলো সলিউশন পেপারে কীরকম করে দেওয়া আছে, এগুলো একটু ঘাটাঘাটি করা, এগুলো একটু দেখা, এগুলো একটু বোঝার চেষ্টা করা, অনেক অনেক মানে মানে এগুলো একটু মানে বিচার বিশ্লেষণ করে দেখা, তাহলে কিন্তু তোমরা একদিন দুই দিন, যেহেতু তোমাদের অফুরন্ত সময় হাতে, এই সময় যদি সময়টাকে যদি ইউটিলাইজ করো, মানে নিজেদের সাবজেক্টের পড়া তো আছেই, তার পাশাপাশি যদি ইংরেজির জন্য একটু সময় দাও, এমন কঠিন কিছু না, একটু প্রত্যেকদিন একটু একটু করে সময় দিলেই তোমাদের এগুলা দক্ষতার মধ্যে চলে আসবে, তোমরা পারবে। তোমরা অনেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলে এইচএসসিতে, এটা আমি জানি, আমরা সবাই জানি। যারা এখন লালমাটিতে লালমাটিতে যারা পড়ছে, তারা অনেকেই অনেক ভালো ভালো স্টুডেন্ট, যাদের কিনা এসএসসি এইচএসসি রেজাল্ট অনেক ভালো, যে কারণেই তাদের পক্ষে এগুলো পারা সম্ভব আমার কাছে মনে হয়। আচ্ছা, এখন এখানে যেটা হয়, আমি একটা জিনিস বলি যে তোমার ওই প্যাসেজ থেকে আনসার করতে গিয়ে আমাদের স্টুডেন্টসরা যেটা করে, অনেক সময় ভুল জায়গাটাকে চিহ্নিত করে আনসার করে ফেলে, অথবা প্যাসেজের যে সেন্টেন্সগুলিতে আনসারগুলি আছে সেটির সাথে আরও অতিরিক্ত কিছু আজগুবি মানে লাগিয়ে দিয়ে ফেলে, যুক্ত করে ফেলে, সেটি কিন্তু মানে একটু অন্যরকম দেখায়। মানে আবার অনেকে, আমি এমন এমন দেখেছি, মানে এটা তোমরা বিশ্বাস করতে পারবো না তোমরা যদি তোমাদেরকে না দেখানো যায়, মানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর 2 মার্কসের উত্তর একেবারে বিশাল বিশাল করে 4-5টা করে সেন্টেন্স লিখে দিয়েছে। নেভার ডু দ্যাট, তোমরা কখনোই সেটা করতে যেও না, কারণ আমার কাছে মনে হয় আমাদের স্টুডেন্টসরা, আমাদের কলেজের স্টুডেন্টসরা কেউ অতটা বোকা নেই যে এত বিশাল বিশাল করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবে। আমাদের স্টুডেন্টসরা অনেক ভালো, অনেক দক্ষতা আছে, অনেক কোয়ালিটি আছে অনেকের মধ্যে। যাই হোক, আচ্ছা আসো আমরা এখন এই প্যাসেজটি একটু পড়ি। আমরা প্রায় 50 মিনিটের মতো এখানে থাকবো, থেকে আমরা এটা মানে যতটুকু আমরা সময় ইউটিলাইজ করা যায় আমরা করার চেষ্টা করব। হ্যাঁ, খেয়াল করো, যতটুকু সময় আমরা পাবো আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রায় 30 মিনিট সময় ব্যয় করেছি এটা আলোচনা করতে। তোমাদের যদি আর সমস্যা না হয়, তোমরা যদি আরও 20 মিনিট থাকতে রাজি থাকো, তাহলে আমরা হয়তো এই প্যাসেজটি সুন্দর করে এখানে আলোচনা করব, করার চেষ্টা করব। আচ্ছা, আসো আমরা পড়ি। আচ্ছা, প্লিজ আমরা পড়ি যে okay, look, music can be compared to language in some respects. It combines easily with actual language. It also speaks a language of its own. It is called a universal language. Music has its organizing factors of rhythm, melody, harmony, color and form. Language also has those elements. Music has its own alphabet of several letters. Language has also alphabet consisting of some letters. In case of English, there are 26 letters of the alphabet. For example, each of these letters represents a note. As in language, certain letters are complete words in themselves. Several words of a language form a phrase, and several letters are complete words in themselves. Several words of a language form a phrase, and several phrases make a complete sentence. The same thing is of music. Measured music corresponds to poetry, and the old unmeasured song might be compared to prose. A note of music generally implies a certain harmony. In modern music, the notes take the form of actual chords. So, a chord in music, it may be said, is similar to a word in language. The relationship of modern music to free verse is quite apparent. Modern concepts of impressionism, expressionism, cubism, and futurism are found in language. They are also
loved in music language and music are analogous. You look. How to answer, how to understand the text given in the question. কিভাবে আমরা এই প্যাসেজটি সম্পর্কে আমরা ধারণা তৈরি করব, এটাকে বুঝবো এবং আমাদের প্রশ্ন আনসারের জন্য আমরা নিজের প্রস্তুতি গ্রহণ করব। এক্ষেত্রে অনেকেই বা অভিজ্ঞরা বলে থাকেন বা বিজ্ঞ মানে শিক্ষকগণ তারা বলে থাকেন বা যারা কিনা এই রিডিং স্কিল নিয়ে কাজ করেন তারা বলে থাকেন যে আমরা যদি পুরো প্যাসেজটি আগে না পড়ে এই প্যাসেজটি পড়ার অনেকগুলো উপায় আছে। অনেকেই এই পদ্ধতি বাতলে দিয়ে থাকেন এইভাবে যে এটা তোমরাও নিশ্চয়ই অনেকে জানো, আমি নিশ্চিত যে তোমরা এই পদ্ধতিটা তোমরা অনেকে জানো। সেটি হচ্ছে যে আগেই প্রশ্নগুলোর দিকে নজর রাখা, পুরো প্যাসেজের দিকে না তাকিয়ে আগে প্রশ্নগুলোর দিকে নজর রাখা। হ্যাঁ, পড়ার অনেকগুলো টেকনিক আছে, একটা টেক্সটটাকে কিভাবে দ্রুততার মধ্যে পড়ে কভার করা যায় তার কতগুলো ওয়ে আছে। আচ্ছা, যাই হোক, একটি ওয়ের নাম হচ্ছে স্কিমিং। স্কিমিং মানে সারফেসটা ভাষা ভাষা করে একটু পড়ে যাওয়া, হ্যাঁ, এটাকে স্কিমিং বলে। ওকে, যাই হোক, আর আমরা যেটা করতে পারি বা তোমরা যেটা করতে পারো সেটি হচ্ছে যে প্রথমেই ওই যে তিনটি প্রশ্ন রয়েছে মানে ওই প্যাসেজটি পড়ার আগে ওই তিনটা প্রশ্নের দিকে একটু নজর দেওয়া। যদিও আমি একবার পড়ে ফেলেছি, একবার পড়ে ফেললেও আমি যদি ওই তিনটা প্রশ্নের মিনিং দেখার চেষ্টা করি তাহলে কিন্তু মানে যেমন ধরো যে আমি এমনভাবে পড়েছি, আমি শুধু পড়েই গেছি, আমি কিন্তু খুব বেশি বুঝিনি। আমি যেভাবে পড়েছি সেটা কিন্তু এক ধরনের স্কিমিং এর মতোই হয়েছে। স্কিমিং কিন্তু একটি বিষয় মিন করে, সেটি হচ্ছে যে জাস্ট এক নজর পড়ে একবার পড়ে একটা মোটামুটি একটা ওভারঅল ধারণা নেওয়া, এটাই হচ্ছে স্কিমিং। আমার কাছে মনে হয় যে তোমরা খুব ভালো করে বুঝেছো এখানে মিউজিক বা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে অ্যালফাবেট বা মানুষের আমরা যে ভাষায় কথা বলি নিজেদের যে ভাষা, এই দুটো ভাষার তুলনা করা হয়েছে। সো এক নিমিষে পড়েই আমরা কিন্তু মানে ভিতরের খুব গভীরভাবে আমরা এটাকে না বুঝতে পারলেও এই প্যাসেজটা যে একদিকে মিউজিক এবং মিউজিকের যে একটা ভাষা আছে এবং আমাদের যে ভাষা আমরা যে মুখ দিয়ে কথা বলি যে ভাষাটি, এই দুটো ভাষার মধ্যে একটা মানে সম্পর্ক বা একটা তুলনা নিয়ে আসা হয়েছে, এইটুকুন কিন্তু আমরা জাস্ট একবার পড়ে কিন্তু বুঝে নিতে পারছি। সো তোমাদের কিন্তু পরীক্ষায় এই কাজটি করতে হবে। যদি কেউ পরীক্ষায় সিস্টেম্যাটিকলি এই প্রশ্নের আনসারগুলি করতে বসে বা করে তাহলে কিন্তু তার মাথা ব্যথার কোনো কারণ নেই, সে সুন্দর করে কিন্তু আনসারগুলি করে আসতে পারবে এবং কনফিডেন্টলি করে আসতে পারবে। ওকে, দ্যাটস ওয়াই প্রশ্ন আনসারগুলি কিন্তু মেথোডোলজিক্যালি পদ্ধতিগতভাবে বা সিস্টেম্যাটিকলি করা দরকার। ওকে, সেই অর্থে আমি বলছি যে সাধারণত দুটো পদ্ধতি তুমি বা তোমরা অ্যাপ্লাই করতে পারো। একটা হচ্ছে ঝটপট এক নজর পুরো প্যাসেজটি পড়ে ফেলতে পারো। তখন কি হবে, পুরো প্যাসেজটি ঝটপট এক নজর পড়ে ফেললেই তোমার মধ্যে একটা প্রথম ইমপ্রেশন চলে আসবে। সেই ইমপ্রেশনটা কি? সেই ইমপ্রেশনটা হচ্ছে যে এই প্যাসেজটি কি সম্পর্কে সেটার একটা ওভারঅল ধারণা তোমার চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি যদি এই প্যাসেজের ভিতরের বা এই প্যাসেজের যদি আরও যদি একটু মানে একটু গভীরতর ধারণা পেতে চাও তাহলে ওই যে তিনটি প্রশ্ন দিয়েছে ওই তিনটি প্রশ্নের দিকে কিন্তু তাকাতে হবে বা নজর দিতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এই প্যাসেজের তিনটি প্রশ্নের দিকে তাকাই তা আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে আছে এ নাম্বারের যে রোমান হরফে লেখা যে নম্বরটি প্রথম যেটা সেটা আছে, সেই প্রশ্নে আছে why is music called universal language? আচ্ছা, এখন যদি আমার এখানকার শব্দগুলো সম্পর্কে ধারণা থাকে তাহলে আমি মোটামুটি সবাই আমি এটা বুঝতে পারবো। আচ্ছা, এখন ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের মিনিং তো আমরা জানি। এখন ইউনিভার্সাল কথাটি মানে কি? ইউনিভার্সাল কথাটি আসছে ইউনিভার্সিটি থেকে বা ইউনিভার্স থেকে, নট ইউনিভার্সিটি, আসলে ইউনিভার্স থেকে ইউনিভার্সিটি বা ইউনিভার্সাল কথাটি আসছে। ইউনিভার্স মানে বিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড, তারই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ইউনিভার্সাল। ওকে, যেটির বাংলা অনেকের হয়তো বাংলা জানা থাকতে পারে ভালো মতো। ইউনিভার্সাল কথাটির বাংলা অর্থ হচ্ছে সার্বজনীন। ওকে, সার্বজনীন,
অর্থাৎ যেটা হচ্ছে সব স্থানে বা সব সময়ই যেটা বিরাজমান তাকেই বলা হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল। হোয়াই ইজ মিউজিক কল ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ? সার্বজনীন কেন? দেখো, আমরা যদি মানে মিউজিকের ভাষাটি এমন যে আমরা যদি একটা চাইনিজ মিউজিক শুনি, চাইনিজ ভাষার কোনো মিউজিক শুনি, বা এমন কোনো ভাষা যার সাথে আমাদের পরিচয় নাই, অ্যারাবিক ভাষার বা অন্য যে কোনো ভাষা, আমরা কিন্তু খুব ঠিকই কিন্তু ওটার মিউজিক কিন্তু ভাষা অতটা না বুঝলেও ওই মিউজিকের যে সুরলহরী আছে ওটাতে কিন্তু আমরা আন্দোলিত হব, বা আমাদের মন কিন্তু সেখানে মানে তৃপ্ত হবে, তাই না? তো তারপরে আবার বাংলা ভাষা হয়তো অন্য কোনো জাতি বা অন্য কোনো ভাষাভাষী মানুষ বাংলা কিছুই জানে না, কিছুই বোঝে না, তুমি যদি তাকে বাংলার এই মানে টিউনসগুলো যদি বাংলা ভাষার টিউনসগুলো যদি অন করে দাও, দেখবা যে তারা কিন্তু মানে ওই যে অন্তর্নিহিত যে একটা মানে ভাষার মিউজিকের যে একটা টান, ওই আকর্ষণটা কিন্তু মনকে কিন্তু আন্দোলিত করবে। এই জন্যই বলা হচ্ছে যে বা এই এই কথাটা এই প্রশ্নের মধ্যে কিন্তু শেয়ার করা হয়েছে, হোয়াই ইজ মিউজিক কল ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ? দেখো, কোনো ল্যাঙ্গুয়েজকে কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে না, মিউজিককে কিন্তু ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তার মানে এটা কোনো নির্দিষ্ট ভাষার মধ্যে সীমাবদ্ধ না, সব ভাষার মানুষই কিন্তু মানে তোমার এই মানে মিউজিকের ভাষাটি বা এর অন্তর্নিহিত যে মেলোডি বা এটা কিন্তু বুঝতে পারে বা এটা দ্বারা মানে আন্দোলিত হয়। দেখবা যে ওই সাদা চামড়ার মানুষ বা কালো চামড়ার মানুষ, তাদেরকে ওই আমাদের বাংলা ভাষার কোনো মানে আমাদের দেশের মিউজিক যদি তুমি অন করে দাও, তারাও কিন্তু নাচতে শুরু করবে এবং সুন্দর করে তারা কিন্তু নাচবে, এবং দেখা যাবে যে নাচের যে তাল লয় তারা কিন্তু মোটামুটি ঠিকই করতেছে। হ্যাঁ, আবার আমরা যদি কোনো মানে ওয়েস্টার্ন মিউজিক মানে ব্যান্ড, তারপরে র্যাপ, তারপরে জ্যাজ, এগুলো যদি শুনি, আমরা সেগুলোর মানে খুব বেশি না বুঝলেও আমরা কিন্তু সুন্দর করে সেগুলো তালে তালে নাচি বা সেগুলোকে আমরা কিন্তু এক্সপ্রেশন করি। ওকে, সো বাংলা ভাষাভাষী হয়েও কিন্তু আমরা সেটা করি। তার মানে কি, এটাই হচ্ছে ইউনিভার্সাল ব্যাপার, সার্বজনীনতা। হোয়াট ডাজ দি অ্যালফাবেট অফ মিউজিক কনসিস্ট অফ? আচ্ছা, এখন এই তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমি যখন প্যাসেজ ওভারঅল একবার পড়ে নিব, আমার পরের কাজটি খুব সহজ। অর্থাৎ এই যে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, ইউনিভার্সাল প্যাসেজের মধ্যে কোথায় আছে আমি সেই জায়গাটা মানে খুঁজে বের করব। আর একটা টেক্সট পড়ে এইভাবে মানে টেক্সট থেকে মানে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার পদ্ধতিটিকে বলা হচ্ছে কি, স্ক্যানিং। সো একটা টেক্সটকে পড়ে আত্মস্থ করা বা একটি টেক্সটকে পড়ে বা টেক্সটের নিগুড় অর্থ উদ্ধার করার দুটি ওয়ে। একটি হচ্ছে ওভারঅল রিডিং বা যেটাকে স্কিমিং বলে, যেটা সারফেস লেভেলের তথ্যটিকে পাওয়ার চেষ্টা করা বা ওভারঅল ধারণা পাওয়া, সেটাকে স্কিমিং বলে। সেটা হচ্ছে জাস্ট একটা টেক্সট কোনো দিকে না তাকে এক নিঃশ্বাসে পড়ে যাওয়া, সেটি হচ্ছে স্কিমিং বা ওভারঅল ধারণা যে এই টেক্সটটা কী সম্পর্কিত সেটা ধারণা নেওয়ার জন্য। আর দ্বিতীয় যে টেকনিকটি একটি টেক্সট ভালো করে বোঝার ক্ষেত্রে মানে প্রয়োগ করা হয় বা যারা কিনা দক্ষ পাঠক তারা এই পদ্ধতি অবলম্বন করে, সেটি হচ্ছে স্ক্যানিং। এখানে কিন্তু আমরা স্ক্যান করব, দেখো স্ক্যানিং এর পথ বেছে নিব যে হোয়াই ইজ মিউজিক কল ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এবং এই প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আমরা পুরো প্যাসেজটা পড়ব না, আমরা এই প্যাসেজের মধ্যে খুঁজে দেখার চেষ্টা করব যে কোথায় আছে এই ইউনিভার্সাল কথাটি। তোমরা কি আমাকে বলতে পারবে, যারা তোমরা আমাকে ফলো করছো, যে তোমরা যারা আমাকে ফলো করছো তারা কি বলতে পারবে যে আসলে ঝটপট করে একটু আনসার দিতে পারবে যে কোথায় কোন স্থানে ইউনিভার্সাল কথাটি আছে? তোমরা যদি ঝটপট এখানে উত্তরটা দাও তাহলে, অর্থাৎ লাইন নাম্বারটি বলতে পারো যে এই প্যাসেজের কত নাম্বার লাইনে ইউনিভার্সাল কথাটি আছে, তাহলে দেখো পুরো প্যাসেজটি না পড়ে অন্য কোনো দিকে না তাকিয়ে কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। যারা যারা তোমরা আমার কথা শুনছো, আমাকে ফলো করছো, যারা স্ক্রিন দেখছো, তারা একটু দয়া করে যদি বলো যে কোথায়, ঝটপট যদি বলো যে কোথায় এই ইউনিভার্সাল কথাটি আছে, কোন লাইনে, কোন সেন্টেন্সে। হ্যাঁ, মানে ক্যান ইউ লোকেট, ক্যান ইউ ফাইন্ড আউট, ক্যান ইউ আইডেন্টিফাই, ক্যান ইউ সে, ক্যান ইউ সেন্ড মেসেজ ওভার হিয়ার। তোমরা কি এখানে মেসেজ ইনস্ট্যান্ট মেসেজ পাঠাতে পারো? তাহলে আমাদের জন্য কাজটা কিন্তু মানে সহজ হয়ে যায়, বা আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ফলো করছো বা প্যাসেজের। আয়েশা আইরিন, থ্যাংক ইউ ভেরি মাচ। সেকেন্ড লাইন ইতিমনি, থার্ড লাইনে কি আছে? থার্ড লাইনে তো
ইউনিভার্সাল কথাটি নাই, এটা কিন্তু সেকেন্ড লাইনে, তুমি মনে হয় ভুল করে দেখেছো ইতিমনি। ফোর্থ লাইনে কি ইউনিভার্সাল কথাটি আছে? কোথায়? না, ফোর্থ লাইনে কিন্তু ইউনিভার্সাল কথাটি নাই। ইউনিভার্সাল কথাটি কিন্তু দ্বিতীয় লাইনে আছে, খেয়াল করো। নাজমিন সুলতানা বলছো যে ফোর্থ লাইন, নো পারহ্যাপস নট, এটা মনে হয় ফোর্থ লাইনে নাই, তোমার দেখতে মনে হয় ভুল হচ্ছে। তুমি যদি ভালো করে আবার দেখো তাহলে বুঝতে পারবে যে এটা কিন্তু দ্বিতীয় লাইনে আছে। তার মানে আমি বুঝেই নিচ্ছি যে এই প্যাসেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি, এর যে এক নম্বর সেটি হচ্ছে তোমার মানে প্রশ্নের উত্তরটি হয়তো মানে ওই দ্বিতীয় লাইনে বা ওই লাইনের আগে পিছে বা ওই লাইনকে সাপোর্টিভ যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে সেখানে তার উত্তরটি আছে। তাহলে দেখো পুরো প্যাসেজটি আর আমি মানে মূর্খের মতো না পড়ে আমি ওই শব্দটি বা ওই কথাটি যেখানে আছে সেটাই আমি কিন্তু খুঁজে বের করলাম। এটা কি বলা হচ্ছে? স্ক্যানিং। তারপরে আসো একের 2 নম্বর, হ্যাঁ, থার্ড ফুল স্টপ, রাইট রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি পুরো হোল প্যাসেজটি আমার পড়ারও দরকার নাই, আমি শুধু ওই ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের এই প্রশ্ন উত্তর তৈরি করবার জন্য ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজের যে অংশটুকু আছে ওর আগে পিছে বা ওর পরে যাব না, ওটার আগেকার 2-3টা সেন্টেন্স যা আছে সেটা আমি দেখার চেষ্টা করব। তাহলে আমি যদি পড়ি, মিউজিক ক্যান বি কম্পেয়ার্ড টু ল্যাঙ্গুয়েজ ইন সাম রেসপেক্টস, ইট কম্বাইন্স ইজিলি উইথ অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, ইট অলসো স্পিক্স এ ল্যাঙ্গুয়েজ অফ ইটস ওন, it is called universal language. Music has its organizing factors of rhythm, melody, harmony, color and form. আচ্ছা, তাহলে এটা কিন্তু উত্তর কিন্তু একেবারে ডাইরেক্টলি কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু নাই। যদি তুমি পড়ে দেখো, মিউজিক ক্যান বি কম্পেয়ার টু ল্যাঙ্গুয়েজ ইন সাম রেসপেক্টস, আচ্ছা, এটার সাথে এই প্রথম সেন্টেন্সের কিন্তু কোনো কিছুই এই প্রশ্নের উত্তরের সাথে সংশ্লিষ্ট না। It combines easily with actual language, it also speaks a language of its own. এই যে এটা কিন্তু তোমার মানে মোটামুটি উত্তর এর মধ্যে আছে, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটাতে যে ইট অলসো স্পিক্স এ ল্যাঙ্গুয়েজ অফ ইটস ওন, অর্থাৎ মিউজিকের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে যার মধ্যে কি মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো, অন্যান্য পৃথিবীর অন্যান্য ভাষার মতো যে ওটার যে রিদম আছে, অন্যান্য ভাষায় যেরকম রিদম, মেলোডি, হারমোনি, কালার বা ফর্ম আছে, ঠিক এই ভাষাটাও নিজস্ব একটা রূপ রয়েছে বা ধরন রয়েছে, এই আর কি, এটাই বলতে হবে। তাহলে এই প্রশ্ন উত্তরটি লেখার জন্য লেখা রাখবে মিউজিক ইজ কল ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বিকজ, তারপরে তোমাকে কারণটি উল্লেখ করতে হবে। আচ্ছা, এগুলো আমি আজকে ইয়েস অবশ্যই জান্নাতুল ফেরদৌস গুছিয়ে লিখতে হবে। আমাদের নেক্সট ক্লাসে আমি একবার উত্তরটি লিখে দেখানোর চেষ্টা করব। আজকে শুধু ওভারঅল ধারণাটুকু দিচ্ছি কিভাবে কাজটি করতে হবে। হোয়াট ডাজ দি অ্যালফাবেট অফ মিউজিক কনসিস্ট অফ? মিউজিকের অ্যালফাবেট কি দ্বারা গঠিত? ওকে, আচ্ছা, এখন যথারীতি এই প্রশ্নের আবার আমরা প্যাসেজ থেকে অ্যালফাবেট কথাটুকু কোথায় আছে ওখানে গিয়ে খুঁজে বের করব। দেখো, অ্যালফাবেট কথাটি কিন্তু তৃতীয় লাইনে আছে, শেষের দিকে। Music has its own alphabet of several letters. Language has also alphabet consisting of some letters. In case of English, there are 26 letters of the alphabet, for example. Each of these letters represents a note. As in language, certain letters are complete words in themselves. আচ্ছা, দেখো এখানে তার মানে কিন্তু এটাও কিন্তু ডাইরেক্টলি উত্তরটা কিন্তু মানে নাই। আচ্ছা, খালি বলছে মিউজিক হ্যাজ ইটস ওন অ্যালফাবেট অফ সেভারাল লেটার্স, মিউজিকেরও বেশ কিছু লেটারের কিন্তু অ্যালফাবেট রয়েছে। হ্যাঁ, কিন্তু এখন এই প্রশ্ন উত্তরটা অতটা কঠিন হবে না। বলছে যে মিউজিকের অ্যালফাবেট কী দিয়ে গঠিত, তাহলে মানে ভাষার মতো মিউজিকের অ্যালফাবেট আছে এটা প্রথমে লিখতে হবে। তারপরে তোমার যে আচ্ছা, তারপরে কি আসছে এখানে, এই যে ইচ অফ দিস লেটার্স রিপ্রেজেন্টস এ নোট, এই যে সার্টেন লেটার্স আর কমপ্লিট অ্যান্ড ওয়ার্ডস ইন দেমসেলভস, এই যে এই কথাগুলো খেয়াল করো। আচ্ছা,
ওখানে যে সেন্টেন্সটি আছে, several words of a language form a phrase and several phrases make a complete sentence. The same thing is of music. Measured music corresponds to poetry, and the old unmeasured song might be compared to prose. তার মানে measured আসলে মানে or unmeasured song আছে, হ্যাঁ, এটাও বলা যেতে পারে। আচ্ছা, তারপরে এই যে এখানে একটা কথা আছে, ইন মডার্ন মিউজিক দ্য নোটস টেক দ্য ফর্ম অফ অ্যাকচুয়াল কর্ডস। ওকে, এই যে এই কথাগুলো যে কর্ডস, তারপরে মেজার সং, আনমেজার সং, তারপরে এগুলো সব কিছুই কিন্তু মানে মানে দ্বারা মানে মিউজিকের অ্যালফাবেট কিন্তু গঠিত। সো এটা কিন্তু একটু মানে বিস্তৃতভাবে এখানে আলোচনা করা আছে। আচ্ছা, দেখো, মিউজিক হ্যাজ ইটস ওন অ্যালফাবেট অফ সেভারাল লেটার্স, ল্যাঙ্গুয়েজ হ্যাজ অলসো অ্যালফাবেট কনসিস্টিং অফ সাম লেটার্স। আচ্ছা, এখন যেটা বলছে যে একটা ল্যাঙ্গুয়েজের কি বলছে যে অ্যালফাবেট আছে কিছু লেটারকে কেন্দ্র করে, বা বা আমরা যে মৌখিক ভাষায় কথা বলি সেই ভাষার অ্যালফাবেট কিছু লেটার দ্বারা গঠিত। আর মিউজিকের যে অ্যালফাবেট সেটা কিন্তু অনেক মানে বেশি না, সেভারেল, সাম এবং সেভারেলের মধ্যে একটা মিনিংয়ের তফাৎ আছে। তোমার হচ্ছে যে সেভারেলটা এখানে সংখ্যা বেশি হবে, সেভারেল সংখ্যা কিন্তু সামের চাইতে কম না, যে কারণে ওই অর্থে বলতে গেলে মিউজিকের অ্যালফাবেটের সংখ্যা কিন্তু বেশি। ওকে, এটাও এখানে মানে অ্যালফাবেটের লেটার্সের সংখ্যা কিন্তু বেশি। যাই হোক, সো এখানে তার মানে হারমোনি বলো, তারপরে অনেক কিছু রিদম, মেলোডি, তারপরে এগুলা মানে তারপর আরও যেগুলো আছে পরে যেগুলো আমরা দেখছি কর্ড, এগুলো নোটস, কর্ডস, হারমোনি, এগুলো সব হচ্ছে যে এই সবগুলো দ্বারা মিউজিকের অ্যালফাবেট কিন্তু গঠিত। সো এটা একেবারে একটা দুটো সেন্টেন্সের মধ্যে নেই, একটু কিন্তু বিস্তৃতভাবে এই প্রশ্নের কিন্তু মানে উত্তরটা কিন্তু আছে। তাই তোমাকে একটু মানে এটা মানে 2-3টা সেন্টেন্স থেকে ভালো করে পড়ে এটার উত্তরটা সংগ্রহ করতে হবে। আচ্ছা, হাউ ক্যান এ কর্ড বি কম্পেয়ার টু এ ওয়ার্ড? একটা কর্ডকে কিভাবে ওয়ার্ডের সাথে তুলনা করা যেতে পারে, হ্যাঁ, এই প্রশ্নটি। তা যথারীতি আমরা কর্ডটা খুঁজে বের করব। কর্ডটা কোথায় আছে? আচ্ছা, a note of music generally implies a certain harmony. In modern music, the notes take the form of actual chords. Okay, so a chord in music, it may be said, is similar to a word in language. Okay, the relationship of modern music to free verse is quite apparent. আচ্ছা, তাহলে এখানে বলছে যে how can a chord be compared to a word? একটা ওয়ার্ডকে কিভাবে একটা কর্ডকে কিভাবে ওয়ার্ডের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটা চিন্তা করি যে এ নোট অফ মিউজিক জেনারেলি ইমপ্লাইজ এ সার্টেন হারমোনি, ইন মডার্ন মিউজিক দ্য নোটস টেক দ্য ফর্ম অফ, আসলে আধুনিক সঙ্গীতে যেটাকে নোটস বলা হচ্ছে সেটা আসলে মানে পূর্ববর্তী সঙ্গীতে যেগুলোকে নোট বলা হয়েছে সেগুলোই কিন্তু মানে মানে আধুনিক সঙ্গীতে কিন্তু কর্ডস। আচ্ছা, সো এ কর্ড ইন মিউজিক ইট মে বি সেড ইজ সিমিলার টু এ ওয়ার্ড ইন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, একটা ল্যাঙ্গুয়েজের যেরকম একটা ইউনিট, একটা একক হচ্ছে একটা শব্দ, খেয়াল করো, আমাদের যে কোনো ভাষার একটা ইউনিট বা ভাষা গঠনের এককটা কি? একটা শব্দ, হ্যাঁ, তাই না? ঠিক তেমনইভাবে একটা পুরো সঙ্গীতের একটা এরকম কোনো একটা একক বা একটা ইউনিট রূপটি হচ্ছে কর্ড। আর এই জন্য এই প্রশ্নের উত্তরটাও কিন্তু একেবারে এক্স্যাক্টলি অবিকলভাবে কিন্তু এই প্যাসেজের মধ্যে নাই। প্যাসেজ ওই যে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা কিন্তু আর এসএসসি লেভেলে নাই, তোমরা আসো এখন একটু ধরো যে উপরের লেভেলে, অর্থাৎ তোমরা এখন যেহেতু অনার্স লেভেলে আছো, সেকেন্ড ইয়ার, সে অর্থে কি হবে? সে অর্থে তোমাদের কিন্তু কি যে তোমাদের একবারে ডাইরেক্টলি তোমরা কিন্তু প্যাসেজের উত্তরগুলো পাবা না, তোমাদেরকে একটু বাজিয়ে নিবে, হ্যাঁ, এবং তোমাকে একটু মেকানিজম করে অ্যান্সারগুলোকে রেডি করতে বা তৈরি করতে হবে। সেজন্য দেখো, একবার হুবহু একটা সেন্টেন্সের মধ্যে উত্তর কিন্তু নাই। বলা হচ্ছে যে একটা ওয়ার্ড যেরকম ভাষার একটা একক বা একক হিসেবে কাজ করে, তেমনি
একটা কর্ড হচ্ছে মিউজিকের একটা একক হিসেবে কাজ করে। এই কর্ডগুলোর পূর্ববর্তী মানে নাম ছিল নোটস, আর আধুনিক নাম হচ্ছে কর্ড। আগে যেগুলোকে নোটস বলা হতো, এখনকার সঙ্গীতে সেগুলোকে কি বলা হয়? এখনকার সঙ্গীতে সেগুলোকে বলা হচ্ছে তোমার কর্ড। ওকে। আর ওয়ার্ড যেরকম তোমার হচ্ছে যে কি, ওয়ার্ড যেরকম তোমার ওয়ার্ড যেরকম তোমার একটা সেন্টেন্সের বা ভাষার যেরকম হচ্ছে তোমার একক, ঠিক তেমনইভাবে তোমার কর্ডগুলো হচ্ছে মানে তোমার হচ্ছে যে সঙ্গীতের একক। তাই তোমরা বলতে পারো, এভাবে এই প্রশ্ন উত্তর করা যেতে পারে, ওয়ার্ডস আর দি ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ, সিমিলারলি chords are the unit of music. In that way, a chord can be compared to a word. এটাই হচ্ছে তোমার উত্তর। তাহলে 2 মার্কসের জন্য উত্তরটি তৈরি হয়ে গেল। Words are the unit of, words are the unit of, or a word is a unit of a sentence or of language. Similarly, a chord is a unit of music. In that sense, but in this way, a chord can be compared to a word. এই যে এটি হচ্ছে তোমার আনসার। সো এই আনসারটা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওর মধ্যে কিন্তু আছে। ওকে, যে জন্যই কিন্তু তোমার খেয়াল করো যে তোমার ডাইরেক্টলি না থেকে আনসারটি ঘুরিয়ে পেঁচিয়ে আসে বিধায় তোমার এইভাবে তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাকে আনসারটি লিখতে হবে। তোমরা কি আমার আলোচনাটুকু মানে যতটুকু আমি আলোচনা করলাম সেটা কি বুঝতে সক্ষম হলে কিনা? হ্যাঁ, তোমাদের কাছে মোটামুটি প্যাসেজটির ধারণা তৈরি হলো কিনা? যদি প্যাসেজটির ধারণা তৈরি হয়ে থাকে তো আমি বলবো যে মানে মোটামুটি যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি মনে করব যে আমার এফোর্টটি মোটামুটি সাকসেসফুল হয়েছে। যদিও আমি আরও আসলে এখন আর প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আমি মনে করি যে মানে এখানে আমরা শেষ করে ফেলতে পারি। তোমরা যদি ধারণা পেয়ে থাকো তাহলে আমার জন্য মনে হবে যে এটা তোমাদের অনেক ভালো হয়েছে, বা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, এটা ডাইরেক্ট ধারণা নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক, এখন সবাইকে বলবে যে একটু জানান দিবে যে শুধু নিজেরাই স্বার্থপর হবে না, অন্য স্টুডেন্টদেরকেও বলবে যে তারাও যেন ক্লাসে অ্যাটেন্ড করে, যার যেখান থেকে অন্যদেরকে যতটুকু সুযোগ আছে একটু বলার চেষ্টা করবে। প্রায় আমাদের কি বলবো যে তোমার ধরো যে 1000 খানিকের মতো, হাজার খানিক না, 500 জনের মতো, 500 থেকে 600 জনের মতো কিন্তু আমাদের স্টুডেন্টস আছে বিভিন্ন ডিপার্টমেন্টে, সবগুলো একত্রিত করলে। হ্যাঁ, তো যে কারণে সেখানে যদি সবাই না মানে উপস্থিত না হয়, মাত্র 20 জন 25 জন অন্তত পক্ষে তো আমরা আশা করতে পারি। বিথি ইসলাম, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো আশা করতেই পারি যে ন্যূনতম পক্ষে 100 বা 50, কষ্ট তো করতে হচ্ছে না তোমার, তো আর মানে টাকা খরচ মানে একবারে হ্যাসল পোহাতে হচ্ছে না যে তোমাকে রিক্সা নিয়ে বের হতে হচ্ছে, কি করে জার্নি করে যাবা, মানে বাসায় বসে থেকেই যদি একটু এমবি খরচ করে, টাকা খরচ করে যদি তুমি একটু বসো, তাহলে তোমরা তো এখানে ক্লাসগুলি লাইভ উপভোগ করতে পারো, বা দেখতে পারো, বা জানতে পারো, শিখতে পারো। এটা বরং তোমাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমি মনে করি, কারণ এরকম বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, জার্নির কোনো হ্যাসল নাই। ওকে, সেই দিক থেকে চিন্তা করলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। হ্যাঁ, ইয়েস শতাব্দী, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওকে, কারণ সবাই এই যে দেখো, যদিও এই ভিডিওটা সবাই দেখতে পারবে, তারপরে আমি মনে করি যে তোমার এটা আবার পরে দেখে নিতে পারবে, কারণ আমি এই ভিডিওর উপরে তো ক্যাপশন দিয়ে দিব না, এটা কি ক্লাস কি সম্পর্কিত। হ্যাঁ, জেমি ওয়াহিদ, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, সো হোপফুলি আমরা পরবর্তী দিনে ঠিক আছে শতাব্দী, থ্যাংক ইউ, জেনে খুব খুশি হলাম যে অনেক কিছু তোমরা ধারণা পেলে এবং তোমরা তোমাদের সুবিধা হলো। এটার জন্য আমি এরকম করে আয়োজন করেছি যে কখনো আমি নিজে মানে ওই স্ক্রিনটা দেখাবো, কখনো আমি স্ক্রিনের সাথে থাকবো, আবার কখনো শুধু স্ক্রিনটা দেখাবো। এটা এভাবে এটা তৈরি করতে, আমার এই সফটওয়্যার হ্যান্ডেল করতে অনেক কষ্ট হয়েছে, অনেকভাবে এটা আমাকে রেডি করতে হয়েছে।
Thank you very much for today. Thank you.